অবশেষে 1 জানুয়ারি শুরু হওয়া এনইআর সিস্টেমটা স্থগিত করা হলো 3 মাসের জন্য এবং গত 1 মাস যাবৎ বাংলাদেশের সকল ফোন মার্কেট বন্ধ থাকার পর অবশেষে জানুয়ারির 22 তারিখ থেকে ওপেন হয়েছে সকল ফোন মার্কেট। এখন আপনারা চাইলে বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিচার পার্ক সহ আরো সকল ফোন মার্কেটগুলো থেকে স্মার্টফোন কিনতে পারবেন, অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ। তো এখন অনেকের মধ্যেই অনেক রকম কোশ্চেন আসবে যে আগামী 3 মাস পরে কি হবে, আমার হাতের ফোনটা কি সামনে বন্ধ হয়ে যাবে কিনা, বা এই 3 মাসের মধ্যে আমি কোনো আনঅফিসিয়াল ফোন কিনতে পারবো কিনা, বিদেশ থেকে ফোন আনতে পারবো কিনা, এবং এখন যদি একটা আনঅফিসিয়াল ফোন কিনি তাহলে আগামী 3 মাস পরে কি নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে কিনা, এই সকল কোশ্চেনের অ্যান্সার থাকবে এই ভিডিওতে। সো ডেফিনেটলি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। সো এখানে সব থেকে বেশি কনফিউশন সবার মধ্যে যে জিনিসটা নিয়ে থাকবে সেটা হচ্ছে যে আপনারা যদি এই মুহূর্তে কোনো আনঅফিসিয়াল নতুন অথবা পুরাতন কোনো ফোন কিনেন তাহলে সেটা কি আগামী 3 মাস পরে বন্ধ হয়ে যাবে কিনা, বা নেটওয়ার্ক চলে যাবে কিনা, বা এই মুহূর্তে কেনা যাবে কিনা অথবা বিদেশ থেকে আনা যাবে কিনা, এই কোশ্চেনগুলো সবার মাঝেই থাকবে। সো তাদের জন্য একদম ক্লিয়ারলি বলে দেই যে এনইআর সিস্টেমটা যেহেতু এই মুহূর্তে স্থগিত রয়েছে, সো আপনি চাইলে এখন যে কোনো ফোন বিদেশ থেকে আনতে পারবেন, বাংলাদেশ থেকে কিনতে পারবেন, অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো ফোন হোক বা পুরাতন ফোন হোক আপনি কিনতে পারবেন। সো কেনার পরে আপনি যদি ওই ফোনটাতে সিম ব্যবহার করেন, বাংলাদেশি যে কোনো অপারেটর সিম ব্যবহার করেন, তাহলে অটোমেটিকলি ফোনটা রেজিস্টার্ড হয়ে যাবে। সো আগামী 3 মাস পরে সেইটা বন্ধ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, বা এরকম কোনো রিপোর্ট আমরা এই মুহূর্তে এখনো পাইনি। সো আপনি চাইলে কিন্তু এখন যে কোনো ইউজড অথবা নিউ, অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল যে কোনো ফোন কিনতে পারেন দেশের মধ্যে থেকে অথবা দেশের বাইরে থেকে নিয়ে আসলে। বাট 3 মাস পর যদি এনইআর সিস্টেমটা আবার নতুন করে চালু হয়ে যায় তারপরে কিন্তু আপনারা এই সুযোগ আর পাবেন না। সো অবশ্যই এই 3 মাসের মধ্যেই আপনাদেরকে কিনতে হবে। সো এবার আমরা আপনাদের সাথে এনইআর নিয়ে সামান্য কিছু ইনফরমেশন শেয়ার করি। অনেকে হয়তো এনইআর নিয়ে খুব ডিটেল বেশি কিছু জানেন না। প্রথমত বলে রাখি, এটা এমন একটা সিস্টেম যা কিন্তু অলমোস্ট 2019 সাল থেকে আমরা শুনে আসছি এরকম একটা সিস্টেম বিল্ড হবে, এরকম একটা সিস্টেম স্টার্ট হবে, যার জন্য নাকি প্রত্যেকটা ফোন তাদের বিটিআরসির আওতায় থাকবে বা এখানে সিকিউরিটি অনেক বেশি হবে। অ্যাকচুয়ালি আমার জানা মতে, আমি জানি না যে এটা কতটুকু আসলে মানুষের জন্য ভালো কিছু হবে, তবে এইটা ইমপ্লিমেন্ট হওয়ার পর যে হ্যাসেলগুলো আমরা পড়ছিলাম, সো এটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। সেখানে একটা ফোনে ইমার্জেন্সি আমার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, ওই সিমটা আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে এনইআর নিবন্ধিত ওই ফোনটা হয়ে গেলে ওই সিমটা আমি আবার সাথে সাথে অন্য কোনো ফোনে ব্যবহার করতে পারবো না, সেটার জন্য আমার একটা লং প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই জিনিসটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে। বাকিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা হয়তো আপনারাই ভালো মতো বলতে পারবেন। তবে এনইআর সিস্টেমটা হচ্ছে যে একটা স্মার্টফোনের মধ্যে যদি একটা সিম স্লট থাকে অথবা দুইটা সিম স্লট থাকে, ওই সিম স্লটের মধ্যে যেই সিম কার্ডটা থাকবে এবং সেই সিম কার্ডটা যেই এনআইডি দিয়ে কেনা হবে, এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা এনইআর সিস্টেম কমপ্লিট রেজিস্টার্ড হবে। মানে ধরেন এই ফোনের আইএমইআই এবং সেই আইএমইআইতে যেই সিমটা ব্যবহার হচ্ছে এবং ওই সিমটা যেই এনআইডি দিয়ে নেওয়া হয়েছে, এই তিনটা জিনিস মিলে এনইআর সিস্টেমে নিবন্ধিত হবে। সো সবসময়ই আপনারা যখন একটা ফোন থেকে অন্য ফোনে সুইচ করবেন তখন কিন্তু আপনাকে ডিরেজিস্টার্ড করতে হবে এবং তারপরে ওই ফোনে অন্য সিম আপনারা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ওই ফোনে অন্য কোনো সিম লাগালে সেই ফোনের নেটওয়ার্ক আসবে না বা সিমের নেটওয়ার্ক আসবে না। সো এইভাবেই হচ্ছে এনইআর সিস্টেমটা কাজ করবে। তো সেদিক থেকে বলা যায় এইটা আসলে ম্যাক্সিমাম মানুষের জন্যই বেশ খানিকটা কষ্টকর। অনেকে রয়েছেন যারা কয়দিন পর পর ফোন চেঞ্জ করেন, বা অনেকে আছেন যারা ইউজড ফোন কেনা বেচা করেন, বা হচ্ছে দরকারে আমরা ইউজড ফোন সেল করে দিই। সো এই জিনিসগুলো যখন এনইআর সিস্টেমটা চালু হবে তখন কিন্তু আমাদের জন্য যথেষ্টই একটু হ্যাসেলের বলা যাচ্ছে। তো এর পাশাপাশি যদি আমরা একটু ট্যাক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, যে যেহেতু সরকার এখানে ট্যাক্সের বিষয়টা নিয়ে আসছে বা যাতে বিদেশ থেকে অফিসিয়াল ফোনগুলোই আসে এরকম একটা সিস্টেম ক্রিয়েট করার ট্রাই করছে, তো সেদিক থেকে ট্যাক্সের বিষয়টা যদি আমরা আপনাদের সাথে আলোচনা করি, বর্তমানে আমদানিকৃত প্রস্তুত মোবাইল ফোনের ক্ষেত্রে শুল্ক 25% থেকে কমিয়ে 10%-এ নিয়ে আসা হয়েছে। সো এখন 10% শুল্ক দিয়েই বাইরে থেকে ফোন আনতে পারবে, যার ফলে আমদানিকৃত মোবাইল ফোনের ওপরে মোট করের হার যেখানে 61.80% ছিল সেটা কমিয়ে এনে 43.43% করা হয়েছে, মানে 43.43% করা হয়েছে। তার পাশাপাশি এখানে স্থানীয় মোবাইল ফোন অ্যাসেম্বল কোম্পানি যারা হচ্ছে বাংলাদেশে নিজেরাই ফোন অ্যাসেম্বল করে, যেমন হচ্ছে আপনারা ধরতে পারেন এই যে রিয়েলমির এরকম অফিসিয়াল ফোনগুলো, বা অনারের এরকম অফিসিয়াল ফোনগুলো, বা স্যামসাংয়ের অফিসিয়াল যে ফোনগুলো রয়েছে, যারা বাংলাদেশের মাটিতে এনে নিজেদের ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করে, তাদের জন্য কিন্তু শুল্ক 10% থেকে কমিয়ে 5%-এ নিয়ে আসা হয়েছে। তো এই জিনিসটা শোনার পরে হয়তো অনেকেই ভাবেন আচ্ছা তাহলে হয়তো অফিসিয়াল ফোনগুলোর দাম আমরা অনেক কমে পাবো, বাট অ্যাকচুয়ালি বিষয়টা তেমন আমরা দেখছি না। যদি রিসেন্ট কয়েকদিনের কথা বলি সেক্ষেত্রে হয়তো অনেকেই গালাগালি করছেন যে আচ্ছা এই এনইআর সুযোগ নিয়ে হয়তো অফিসিয়াল ফোন আলারা হয়তো নিজেরা ইচ্ছা করে দাম বাড়িয়ে দিয়েছে, বাট বিষয়টা আসলে এরকম না। গ্লোবাল মার্কেটে চিপ শর্টেজ এবং র্যামের স্বল্পতার কারণে আসলে এই প্রবলেমটা হচ্ছে। এআই রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে তারা প্রচুর পরিমাণে র্যাম কনজিউম করছে বা র্যাম কিনছে। সো যাদের জন্য কিন্তু এই র্যাম
কোম্পানি যারা রয়েছে বা চিপসেট কোম্পানি যারা রয়েছে তারা আসলে কনজিউমার গ্রেডের এই প্রোডাক্টগুলো না বানায় তারা কি করতেছে, যেরকম বড় বড় কোম্পানির জন্য আসলে র্যাম বা চিপসেট বানাচ্ছে। সো যার জন্য র্যামের প্রোডাকশন কম হচ্ছে এরকম কনজিউমার গ্রেডের ফোনগুলো বা ডিভাইস বা কম্পিউটার ল্যাপটপের জন্য। সো এর জন্য কিন্তু গ্লোবাল মার্কেটে অলরেডি স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপের প্রাইস প্রচুর বেড়ে গিয়েছে অ্যান্ড সামনে এটা আরও বেড়ে যাবে। সো যারা ফোন টোন কেনার চিন্তা ভাবনা করছেন আমি বলবো যে খুব কয়েকদিনের মধ্যেই কিনে ফেলুন, সামনে হয়তো দেখবেন যে দাম আরও বেড়ে গেছে। আরেকটা মিসকনসেপ্ট রিসেন্টলি অনেকের মাঝেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 60% যে ট্যাক্স কমিয়েছে সেটা হয়তো ভাবছেন আপনারা পুরো ফোনের উপরেই 60%, বাট অ্যাকচুয়ালি তেমন না। আগে যেটা ছিল ওইটার উপরেই 60% কমেছে। সো এই মুহূর্তে ট্যাক্স রয়েছে 43.43%। সো এই সব কিছু মিলিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের বাংলাদেশের মোবাইল মার্কেটেও কিন্তু প্রচুর পরিমাণে অস্থিরতা ক্রিয়েট করছে। সো যার জন্য অনেক আন্দোলন বা অনেক কিছু হলো অ্যান্ড ফাইনালি এই জিনিসটা স্থগিত করা হলো। সো আশা করছি যে এই বিষয়ে আরও ভালো মতো বড়সড় করে প্ল্যানিং করে ভোক্তার সহজ বা যেটা দিক করলে আসলে ভোক্তার জন্য সহজ হবে সেইটার কথা বিবেচনা করেই যে কোনো একটা নিয়ম কারণ ভোক্তার উপরে চাপানো উচিত। যা কোনো কিছু চাপিয়ে দিলে আসলে ভোক্তার জন্য সেটা কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে স্মার্টফোন এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষের দৈনন্দিন অনেক কাজের জন্য কাজে লাগে। সো এরকম একটা জিনিসের উপরে আসলে হুটহাট কোনো ডিসিশন চাপিয়ে দেওয়া আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই উচিত না। সো এই বিষয়ে আরও ভালো মতো ক্লিয়ারেন্স রেখে তারপরেই জনগণের উপরে দেওয়া উচিত। সো বাকিটা হয়তো আমরা দেখতে পাবো আগামী 3 মাস পরে যে আসলে এনইআর চালু হচ্ছে কিনা এবং চালু হলেও সেটা কতটুকু কার্যকর, কতটুকু দরকারি জনগণের জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।